ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সলভ করছি। তো এর আগে আমাদের মডেল কোশ্চেন পেপার তোমাদের 21টা আছে। রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025-এ 21টা মডেল কোশ্চেন পেপার আছে। আমরা ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার সলভ করছি। এর আগে আমাদের 5টা ক্লাস সলভ হয়ে গেছে, 5টা মডেল কোশ্চেন পেপার আমরা সলভ করে নিয়েছি। 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে যে 36 নম্বর থাকে, সেই 36 নম্বর আমরা প্রত্যেকটা পেজে সলভ করে দিচ্ছি। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 6 সলভ করব, ঠিক আছে? তো তাছাড়াও ক্লাস 9 থেকে 12 আমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা আছে। আমাদের প্লেলিস্টে গিয়ে তোমাদের যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। তাহলে আজকের ক্লাস শুরু করছি। মডেল কোশ্চেন পেপার 6 সলভ করবো আমরা আজকে। এটা পেজ নাম্বার 560 পাতায় পড়ছে তোমাদের বইয়ের। তো একের দাগে র্যাকেটটা দেখো। একের দাগে র্যাকেটটা বলেছে একটি যন্ত্রের দাম একক 2 লাখ টাকা। বছরের প্রথম বছরের দাম 15% কমে এবং দ্বিতীয় বছরে দাম 10% কমে। 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে? এগুলো এমসিকিউ, যেগুলো জাস্ট রাফলি ক্যালকুলেশন করবে, জাস্ট অ্যান্সারটা লিখলেই হবে, ঠিক আছে? ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখলেই হবে। ওকে, তাহলে 2 বছর পর দাম কমবে কতটা? দু লাখ। প্রথম বছরে কমে 15%, তাহলে হয়ে যাবে 1 মাইনাস, যেহেতু কমছে 15/100 মাইনাস হবে, তারপরে যেহেতু কমছে 10/100, এইটা হবে, ঠিক আছে? তাহলে এইটা আসছে, তাহলে 2 বছর পরে দাম এইটা ইজিক্যাল টু 200,000 ইন্টু এটা বিয়োগ করলে 100 মাইনাস এটা 1585/100 হয়ে যাচ্ছে, ইন্টু এটা 100 মাইনাস 10 90/100 হয়ে যাচ্ছে। দুটো শূন্য কাটলো, ঠিক আছে? এখানে হয়ে যাচ্ছে যেটা একটা দুটো শূন্য থাকছে। আচ্ছা, 85কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 170, 170 ইন্টু 9, দুটো শূন্য বসিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানে এই দুটো শূন্য নিয়ে নিয়েছি আমরা, এই যে 9টা আর 85কে 2 দিয়ে গুণ করে 170 হচ্ছে। তাহলে 0 7 9 63 3 হাতে 6 9 9 6 15 1530 হচ্ছে 1,53,000 টাকা। কোন অপশানে আছে এটা? 1,53,000 টাকা। 1,53,000 টাকা অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি সঠিক উত্তর। একেরটা অপশান ডি 153,000, 1,53,000 টাকা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে এখানে? বলেছে √125 ও রুট থেকে √25 বিয়োগ করলে বিয়োগফল হবে। দেখো, বিয়োগ করছি আমরা। √125 মাইনাস √25, √125 মানে 5 ইন্টু 5 মাইনাস √5। তাহলে দুটো 5 রুট থেকে বেরিয়ে এলে একটা 5 হবে, 5√5 মাইনাস √5। তাহলে বিয়োগ করলে এটা 4√5 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো 4√5 কিন্তু কোনো অপশানে নেই, তা বলে কি তাহলে উত্তর আসবে না? এটাই এর মধ্যেই উত্তর হবে। এটা কীভাবে হবে? 4টাকে আমরা রুটের ভেতরে নিয়ে নিচ্ছি। তাহলে এই 4টা রুটের ভেতরে গেলে দুটো 4 হবে, তাহলে হয়ে যাচ্ছে 4 ইন্টু 5। তাহলে 4 4 16, 5 16 80 আসছে। এটা ইজিক্যাল টু √80 হয়ে যাচ্ছে। √80 অপশানে আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে √80 কোনটা? অপশান এ, 2-এর অপশান এ উত্তর। সঠিক উত্তর 2-এর অপশান এ, √80 এইটা আসছে, ঠিক আছে? নেক্সট দেখো 3-এরটা। এবার 3-এরটা বলছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশকোণী ত্রিভুজের এডি এবি ইজ টু ডি, দুটো ত্রিভুজ সদৃশকোণী বলে দিয়েছে। এটা এবিসি আর একটা ত্রিভুজ ডিএফ, মনে করো এ বি সি ডি ই এফ, এরা সদৃশকোণী, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে যে এবি বাই ডি 2:3, এবি বাই ডিই 2/3, এবি বাই ডি 2:3, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এবি বাই ডি, তাহলে এখানে বাহুর অনুপাত বলে দিয়েছে। এখানে খেয়াল রাখবে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইরকম যদি বাহুর অনুপাত তার মানে প্রত্যেকটাই সেই সমানুপাতে আছে। এইটার সঙ্গে এইটা আনুপাতিক মান, এর সঙ্গে এইটা আনুপাতিক মান, এটা এরকমই আসবে, ঠিক আছে? তাহলে এটা যদি থাকে, এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে শুধুমাত্র স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফলটা, ঠিক আছে? ক্ষেত্রফলটা স্কোয়ার হয়ে যায়। এটা খেয়াল রাখবে অবশ্যই যে বাহুর অনুপাত সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বাহুর অনুপাত বলা থাকে, এই যে 2:3 আছে, 2a স্কোয়ার আর 3a স্কোয়ার মানে 4:9 অ্যান্সার আসবে। তাহলে ক্ষেত্রফল অনুপাত হয়ে যাবে 4:9। তাহলে 3-এর অপশান এতে আছে 4:9,
তাহলে 4:9 অ্যান্সার আসবে। ঠিক আছে, 4:9 অ্যান্সার হবে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে যদি তাদের বাহুর অনুপাত দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল অনুপাত তাদের স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো চারেরটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, সি কোণ থিটা, ট্যান থিটা 1। আচ্ছা দেখো এটা করছি আমরা, এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এটা এবিসি ত্রিভুজ এ বি সি, এটা 90 ডিগ্রি, সি কোণ থিটা। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, সি কোণ থিটা। তাহলে কি বলা আছে, তাহলে বলা আছে যে সি কোণ এসিবি থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 45 এর মান 1, ট্যান উঠে গেলে থিটা ইজ ইকুয়াল টু 45, তাহলে এইটা 45 হলে এটাও 45 হবে, এটা 45, তাহলে এটা 90, তাহলে 90 ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিতে 180, এটা 90 আর 45 যোগ করলে 135, তাহলে 180 থেকে 135 বিয়োগ করলে 45 আসছে, তাহলে একটা কোণ 90 আর দুটো 45 করে। এবার কী চেয়েছে এক্ষেত্রে ত্রিভুজটি তাহলে যেহেতু এই দুটো সমান, দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলোও সমান হবে, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হয়ে যাচ্ছে। দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হয়ে যাচ্ছে। কোন অপশানে আছে সমদ্বিবাহু, ত্রিভুজটি সমদ্বিবাহু, অপশান এতে আছে চারেরটা, অপশান এ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ 5, 6। ঠিক আছে, 5এরটা দেখো, একটি শঙ্কুর আয়তন ভি ঘনকের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ কত হবে, ভূমির ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু ভি, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 3v হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3v বাই পাই এইচ হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3v বাই পাই এইচ আসছে, রুট ওভার অফ 3v বাই পাই এইচ। ঠিক আছে, কোন অপশানে আছে রুট ওভার অফ 3v বাই পাই এইচ, অপশান বিতে আছে, অপশান বিতে আছে রুট ওভার অফ 3v বাই পাই এইচ, অপশান বি রুট ওভার অফ 3v বাই পাই এইচ। ঠিক আছে, নেক্সট দেখো 5এরটা হলো 6এরটা, 6এর অঙ্কে যাচ্ছি। দেখো যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 6 নম্বর চলছে, আমরা 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করবো। ওকে, 21টা মডেল কোশ্চেন পেপারের সলভই আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আচ্ছা এখানে আছে সামেশন অফ এক্স বাই এন ইজ ইকুয়াল টু এক্স বার, সামেশন অফ এক্স আই বাই এন ইজ ইকুয়াল টু এক্স বার, এটা দেওয়া আছে। আচ্ছা আর আছে সামেশন অফ এক্স আই মাইনাস এ, এইটা হলে বলেছে একটা মান চেয়েছে, তাহলে সামেশন অফ এক্সের মান কত, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ইজ ইকুয়াল টু এন এক্স বার, তাহলে কার মান চেয়েছে, সামেশন অফ এক্স আই মাইনাস সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন, এ বাই পুরোটার নিচে এন, সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই পুরোটার নিচে এন, এর মান চাইছে। তাহলে এটা কীরকম হয়ে যাবে, এই যে সামেশন অফ তার মানে এইটা 1 to n, এক্স আই আছে মানে এটা 1 to n। ঠিক আছে, তাহলে x1 x2 x3 প্লাস ডট 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 xn এর ভ্যালু, যে এই ভ্যালুটা x1 x2 এখান থেকে xn এর ভ্যালু n x বার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি, এটা n হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে x1 মাইনাস এ প্লাস x2 মাইনাস এ প্লাস ডট 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 প্লাস xn মাইনাস এ, এখান থেকে সেপারেট করলে এটা x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn হয়ে যাচ্ছে, মাইনাস এই একটা দুটো করে nটা n, তাহলে n এ হয়ে যাচ্ছে বাই এ। এবার এইখানে যে মান পাচ্ছি আমরা x1 x2 করে xn এর মান হয়ে যাচ্ছে n x বার। ঠিক আছে, এটা হচ্ছে x বার বলে দিয়েছে, x বার বলে দেওয়া আছে, তাহলে n x বার মাইনাস এন এ বাই এন, এন কমন নিয়ে নিলে ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে এক্স বার মাইনাস এ পড়ে থাকছে, ওপরে এন কমন নিলে ওপরের নিচে এন কেটে যাচ্ছে, কেটে গিয়ে এক্স বার মাইনাস এ হয়ে যাচ্ছে, এক্স বার মাইনাস এ অপশান সিতে আছে, তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি এক্স বার মাইনাস এ। দেখো এটা হলো 6টা এমসিকিউ সলভ হলো। এবার দেখো আমরা 2-এর দাগে শূন্যস্থান পূরণে যাব, যে কোনো 5টি করতে বলেছে কিন্তু 6টি দেওয়া আছে, আমরা 6টি সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2-এর দাগের 1-একটা দেখো, 2-এর দাগের প্রথম অঙ্ক,
শূন্যস্থান পূরণ। বলেছে কোনো মূলধন এক্স বছরে 1.5 গুণ হলে বার্ষিক সুদের হার। আচ্ছা, মূলধন আমরা পি মনে করছি, পি। তাহলে এক্স বছরে সময় এক্স বছর, সময় এক্স বছর হলে এক্স বছরে 1.5 গুণ হলে তাহলে হয়ে যাচ্ছে মূলধনটা 3p/2। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 3p/2 মাইনাস পি 2, এটা 3p মাইনাস পি 2p ইজ ইকাল টু p/2, এটা সুদ। তাহলে p/2 ইজ ইকাল টু পি এক্স বছর, পি আরটি সুদের হার আর বছর এক্স বাই 100। এটা পি কেটে গেল, এইটা কেটে গিয়ে 50 হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান কত? আর ইজ ইকাল টু তাহলে আর এক্স বাই 50 ইজ ইকাল টু এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে আর ইজ ইকাল টু 50/x হয়ে যাচ্ছে। আর ইজ ইকাল টু 50/x, সুদের হার হয়ে যাচ্ছে 50/x। ঠিক আছে, কী চেয়েছে? তাহলে সুদের হার একটা জায়গায় একটা শূন্যস্থানে হবে 50/x%। ঠিক আছে, এইটা দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলে দিয়েছে b² মাইনাস 4ac-কে ax² প্লাস bx প্লাস c সমীকরণের ড্যাশ বলা হয়। এই যে b² মাইনাস 4ac একে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের কী বলা হয়? নিরূপক বলা হয়। নিরূপক বলা হয় b² মাইনাস 4ac-কে ax² প্লাস bx প্লাস c এই সমীকরণের নিরূপক বলা হয়। তাহলে শূন্যস্থানে নিরূপক। ঠিক আছে, নিরূপক বলা হয়। নেক্সট তিনেরটা, ও কেন্দ্রবৃত্তে একটি যা এবি এর মধ্যবিন্দু এম, তাহলে ও এম এবি এর সঙ্গে ড্যাশভাবে অবস্থিত। ও কেন্দ্রবৃত্তে একটি যা এবি, ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে একটি যা এবি। আর কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে একটি যা এবি, ও কেন্দ্রবৃত্তের একটি যা এবি এর মধ্যবিন্দু এম, এবি এর মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু এম, এটা যদি হয় তাহলে বলেছে যে ও এম এবি এর সঙ্গে ড্যাশভাবে অবস্থিত। তাহলে এইটা ও এম হচ্ছে এইটা, এটা তোমাদের উপপাদ্য আছে যে বৃত্তের ব্যাসার্ধ যে 32 বা 33 উপপাদ্য যে ছিল, বৃত্তের ব্যাসার্ধ এবং এটা মধ্যবিন্দু হয়ে গেলে বৃত্তের ব্যাসার্ধ যা এর উপর লম্ব হলে সেটাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু দুদিক সমান বলে দিচ্ছে, মধ্যবিন্দু মানে দুদিক সমান, তাহলে নিশ্চয়ই লম্বভাবে অবস্থিত হবে। তাহলে শূন্যস্থানে কী হবে? লম্বভাবে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ যা পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এটা তিনেরটা সমদ্বিখণ্ডিত যখনই করছে লম্বভাবে অবস্থিত হবে অবশ্যই। এরপর কি বলেছে? বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি বলা আছে। জিরো ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এটা বলা আছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে যে সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 90 মাইনাস থিটা ইজ ইকাল টু 1। সাইন স্কোয়ার 63 প্লাস cos square 90 minus theta is equal to 1. Sin square 63 plus sin square 63 plus cos square 90 minus theta is equal to 1 হয়, তবে থিটার মান হবে। থিটার মান কত হবে? এ দেখো, বা এই যে cos square 90 minus theta is equal to আমরা 1 minus sin square 63 লিখতে পারি, বা cos square 90 minus theta is equal to এইটা cos square 63 হয়ে যাচ্ছে 1 minus sin square theta cos square theta, তাহলে উভয় দিকেই cos square, তাহলে 90 minus theta is equal to 63, তাহলে minus theta is equal to 63 minus 90, তাহলে minus theta is equal to minus 27, মাইনাস মাইনাস কেটে দিলে থিটার মান 27 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটার মান আসছে 27 ডিগ্রি, দেখো থিটার মান হয়ে যাচ্ছে 27 ডিগ্রি, তাহলে এখানে শূন্য স্থানে 27 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট পাঁচেরটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে তাদের আয়তন সমান হলে ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, আমরা একটার ব্যাসার্ধ R1 আর একটার ব্যাসার্ধ R2 ধরে নিচ্ছি। প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2 ধরছি, তাদের আয়তন সমান বলে দিয়েছে। হ্যাঁ, এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:9। উচ্চতার অনুপাত যেহেতু 4:9 আছে, আমরা একটার উচ্চতা ধরছি, প্রথমটার উচ্চতা 4h, দ্বিতীয়টার ধরছি 9h। ঠিক আছে, এটা কিসের ধরছি আমরা? এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে আয়তন সমান বলে দিয়েছে। অতএব পাই R1 স্কোয়ার H ইজ ইকাল টু পাই
R2 স্কোয়ার এইচ, এইটা। তাহলে তাদের কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে তাদের ব্যাসার্ধের অনুপাত R1:R2 নির্ণয় করতে হবে। আমরা উভয় দিক দিয়ে পাই এইচ তুলে দিচ্ছি, তাহলে R1 স্কোয়ার ইজ ইকাল টু 9 R2 স্কোয়ার, অতএব R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইজ ইকাল টু 9/4, অতএব R1 বাই R2 ইজ ইকাল টু 3/2। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত 3:2, যেহেতু আয়তন সমান বলে দিয়েছে 3:2 হবে শূন্যস্থানে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে, তাহলে এখানে R1:R2 ইজ ইকাল টু 3:2, তাহলে শূন্যস্থানে 3:2। নেক্সট 6 কি বলেছে, একটা তথ্য দেওয়া আছে, তথ্যগুলো সংখ্যাগুলো মান চেয়েছে। তথ্যটা লিখছি দেখো, কি তথ্য আছে, 5, 5, 10, 10, 15, 15, 20, 25। তাহলে 5, 5, 10, 10, 15, 15, 5, 5, 10, 10, 15, 15, 5, 5, 10, 10, 15, 15, 20, 25, 20, 25, ঠিক আছে। এটা দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে তাহলে বলছে যে তথ্যগুলির সংখ্যাগুলো মান, আমরা ছোট থেকে বড় আকারেই সাজানো আছে। এইটাও দুবার আছে, এইটাও দুবার আছে, এটাও দুবার আছে, প্রত্যেকটাই দুবার করে আছে, ঠিক আছে, প্রত্যেকটাই দুবার করে আছে। তাহলে সংখ্যাগুলো মান, যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুলো মান, যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুলো মান। এখানে 3টে মানই আছে, এখানে যে কোনো একটা তার মধ্যে আমরা 15 নিচ্ছি, তাহলে 15 সংখ্যাগুলো মান, ঠিক আছে। যেটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুলো মান হয়। এখানে 3টেই আছে, সব প্রত্যেকটাই দুবার করে আছে, এইগুলো একবার করে, এগুলো তো নেওয়া যাবে না, তাহলে এর মধ্যে নিলেই হবে। আমরা 15 নিচ্ছি, 15 সংখ্যাগুলো মান, ঠিক আছে। আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছরের মূলধন মানে প্রথম বছরের যে সুদ আসল সেটাই দ্বিতীয় বছরের মূলধন হবে। এক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে, আসল পি টাকা আর সুদের হার 8%, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস R/100, তার পাওয়ারে এটা 1 হয়ে যাবে, 1, এটা চক্রবৃদ্ধিতে গেলে। আর সরল সুদে গেলে হয়ে যাচ্ছে এই যে PRT, টি এর মান 1/100, এটা সুদটা কিন্তু শুধুমাত্র, এটা সুদটা, এটা বলছে PR/100। আর সুদ আসল কি হবে, PR/100 প্লাস পি, তার মানে এখানে যেটা পি কমন নিলেই 1 প্লাস, এই যে এইটা পি কমন নিলেই 1 প্লাস R/100 চলে আসছে। তাহলে এইটা কিন্তু প্রথম বছরের শেষে যেটা, প্রথম বছর শেষে যেটা সুদটা, এই সুদ আসল, প্রথম বছরের শেষে সুদ প্লাস আসলটা, তাহলে প্রথম বছরের শেষে সুদ প্লাস আসলটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। কিন্তু এখানে দিয়েছে PR/100, শুধুমাত্র সুদটা দিয়েছে, তাহলে এটা সত্য হবে না, ঠিক আছে। যদি এটা সমষ্টিটা দিত তাহলে সেটা সত্য হতো, তাহলে প্রথম তথ্যটাই মিথ্যা হবে, মিথ্যা। 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে, 2-এর বলে দিয়েছে যে A:B অনুপাতটি গুণ অনুপাত হবে যদি A/B <1। তাহলে গুণ অনুপাত কোনটা, একটা উদাহরণ আমি বলছি, 3:1, 5:2, প্রথম মানটা বড় হয়। এখানে বলেছে গুণ অনুপাত হবে যদি A/B <1 হয়, এইটা হয়ে গেলে কি হচ্ছে A<B, তাহলে অনুপাতটা A/B, তাহলে A>B হলে প্রথমটা কম হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটা কম হয়ে যাচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা যে তথ্য দেয়া আছে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ প্রথমটা অবশ্যই বেশি হওয়া উচিত ছিল, তবেই গুণ অনুপাত হবে। প্রথমটা ছোট হলে লঘু অনুপাত হয়ে যাচ্ছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3-এর দেখো, 3-এর বলে দিয়েছে যে ও কেন্দ্রবৃত্তে AOB যে চিত্র আছে, একটা চিত্র দিয়েছে দেখো, এটা ও কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও, এটা সি, এটা AB, মনে করো এই যে AOB, আর এইটা যোগ করে সি বিন্দু, এইরকম চিত্র আছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এটা ডি, এটা ও বিন্দু, এটা ডি বিন্দু। আমরা জানি একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কিন্তু এখানে যেটা হচ্ছে যে AOB = 2ACB বলছে,
AOB ইজ ইকুয়াল টু 2ACB। কী হচ্ছে এটা, AOB এর ক্ষেত্রে বৃত্তচাপ AB, কিন্তু এই যে AC কি বলেছে, B না ACD বলেছে। AOB ইজ ইকুয়াল টু 2ACD বলা আছে, ACD এটা বলা আছে, ACD। তাহলে এটা বৃত্তচাপ দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে ACD এর বৃত্তচাপ এইটা ADটা, কিন্তু AOB এর বৃত্তচাপ AB হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে তোমাদের উপপাদ্যের স্টেটমেন্ট যেটা আছে, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ হয়, কিন্তু বৃত্তচাপ যেহেতু আলাদা হয়ে যাচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, ঠিক আছে। তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, এটাও মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে মিথ্যা হলো। চারের দেখো কি বলেছে। আচ্ছা, চারের বলে দিয়েছে যে আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক। আর একক বৃত্তের কেন্দ্রে যদি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, আমরা 180, এইটা একটা বৃত্ত যদি হয়, কেন্দ্রে যদি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এখানে আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে সেক্ষেত্রে ব্যাসার্ধ S = r থিটা। তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে, S = r থিটা। হ্যাঁ, S = r থিটার সাহায্যে আমাদের অনেক অঙ্ক হয়েছে, দেখবে ত্রিকোণমিতির একদম শুরুর চ্যাপ্টারে আছে S = r থিটা সূত্র আছে। হ্যাঁ, ওখানে ওর সাহায্যে আমরা বলতে পারি যে এখানে যেহেতু শর্ট কোশ্চেন, তাহলে S = যেহেতু r থিটা, আর যেহেতু 1 রেডিয়ান হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু 1 রেডিয়ান, তাহলে আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ যে ব্যাসার্ধ হবে, সেটাও আর একক হবে, এটা সত্য দেওয়া আছে, তথ্যটা সত্য, ঠিক আছে, এটা সত্য হবে। আচ্ছা, এরপর কি বলা আছে, এটা দেখো একবার লিখে দিচ্ছি। এই যে S = r থিটা, এখানে S এইটা 1 রেডিয়ান হয়ে গেলে S আর সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 1 রেডিয়ান হয়ে গেলে এক্ষেত্রে সমান হয়ে যাবে। এটা যদি 1 হয়ে যায়, S = r × 1, S = r, ঠিক আছে। নেক্সট দেখো, বলা আছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। তির্যক উচ্চতাটা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, মানে তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে 2h, উচ্চতা যদি h হয়, তির্যক উচ্চতা L = 2h। তাহলে বলেছে কি বলা আছে এখানে, যে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা × √3। তাহলে ব্যাসার্ধ কত, আমরা জানি L² = r² + h²। তাহলে L হচ্ছে 2h, তার স্কোয়ার = r² + h², বা r² = 2h মানে 4h² - h²। তাহলে r² = 3h²। তাহলে r = √3h। এইটা দেওয়া আছে, √3 × উচ্চতা দেওয়া আছে। তাহলে তথ্যটা উচ্চতা × √3 সত্য। লাস্ট দেখো যেটা বলা আছে সত্য মিথ্যার, যে ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে যে ছেদবিন্দু হয়, x অক্ষের এইরকম চিত্র থেকে, এরকম যে চিত্র থাকে, দুটো ওজাইভ যে থাকে, মনে করো এরকম, এর উপর যে লম্ব টানা হয়, লম্ব টানলে যে x অক্ষের উপর লম্বের ছেদবিন্দুর ভুজ হলো মধ্যমা। x অক্ষের উপর লম্বের ছেদবিন্দু বলা আছে ভুজ, লম্বের ছেদবিন্দুর ভুজ মধ্যমা, ভুজটা মধ্যমাই হয়, ঠিক আছে। এটা তোমরা রাশিবিজ্ঞানে করেছো, সত্য হবে, ঠিক আছে। দেখো সত্য মিথ্যা কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব যেটা 2 নম্বরে, যেগুলো 4 দাগের। মডেল 6 সলভ করছি আমরা, তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিত্রা মাধ্যমিক 2025-এর পেজ নাম্বার 560, ঠিক আছে। আচ্ছা, 4 দাগের 17টা তোমাদের, 21টা তোমাদের মডেল সেট আছে, 21টা মডেল সেটে আমরা সলভ করব। তো এখন দেখো মডেল 6 চলছে, 1 2 3 কমপ্লিট হয়েছে। 4 দাগে শুরু করলাম। পথ দুর্ঘটনায় 4 দাগের 1-1টা বলছে, পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা হয়ে থাকলে 2016 সালে কতগুলি পথ দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে। 4 দাগের 1-1টা আমরা মনে করি
ধরি এগুলো 2 নম্বর অঙ্ক, তাই 2 নম্বরের মতো করে আমরা কষে দেখাবো। ধরি 2016 সালে পথ দুর্ঘটনা হয়েছিল এক্সটি, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে, বলছে পূর্ববর্তী বছরের তুলনায় প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় দুর্ঘটনা 10% হ্রাস পায়। দুর্ঘটনা প্রতি বছর 10% হ্রাস পায়, ঠিক আছে। দুর্ঘটনা প্রতি বছর 10% হ্রাস পায়। এবার 2017 সালে 54টি দুর্ঘটনা ঘটেছিল, অতএব তাহলে 1 বছর পর দুর্ঘটনা, অর্থাৎ অতএব 2017 সালে দুর্ঘটনার সংখ্যা কত হবে, সমান দুর্ঘটনার সংখ্যা হয়ে যাবে x ইন্টু 2016তে x ছিল, তার উপর 1% কমেছে, 1 মাইনাস 10%, যেহেতু কমছে তার জন্য 1 পারে 1 এতটি ইজ ইকুয়াল টু x ইন্টু, এটা লসাগু করলে এটা কেটে যাচ্ছে 10, লসাগু হয়ে যাবে এটা 9/10টি ইজ ইকুয়াল টু 9x বাই 10টি। অতএব শর্তানুসারে এতটি। তাহলে এইটা আমরা 2017 সালে নির্ণয় করলাম, এতগুলো দুর্ঘটনা হয়েছে। আবার দেয়া আছে 2017 সালে একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা সংখ্যাটা দেয়া আছে। তাহলে শর্তানুসারে দুটো সমান হয়ে যাবে। শর্তানুসারে 9x বাই 10 ইজ ইকুয়াল টু 54, বা x ইজ ইকুয়াল টু 54 ইন্টু 10/9, এটা 6 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 60 আসছে। অতএব 2000, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে 2016 সালে কতগুলি পথ দুর্ঘটনা হয়েছিল, আমরা এটা x ধরে নিয়েছি। অতএব 2016 সালে পথ দুর্ঘটনা হয়েছিল 60টি। 2016 সালে পথ দুর্ঘটনা হয়েছিল 60টি, ঠিক আছে। নেক্সট দেখো, 4-এর 1 হলো, 4-এর 2। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ক্লাস 9 টু ক্লাস 12 সম্পূর্ণ সিলেবাস ম্যাথামেটিক্সের আমাদের করা আছে, তোমরা প্লেলিস্টে যাবে, যে কোনো অসুবিধা হলে প্লেলিস্ট থেকে দেখে তোমরা প্রবলেম সলভ করতে পারবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আচ্ছা, 2-এরটা দেখো। দুইয়ের বলেছে একটি অংশীদারি ব্যবসা এ ও বি এর মূলধন অনুপাত 2:3, বি ও সি এর মূলধন অনুপাত 4:5, এ ও সি এর লাভ্যাংশের অন্তর 210 টাকা হলে বি এর লাভ্যাংশ কত। তাহলে মূলধনের কিছু এক্সট্রা আদার কিছু বলা নেই, মানে মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভের অনুপাত, ঠিক আছে। মূলধন অনুপাত এ ও বি এর মূলধন অনুপাত 2:3, এ ও বি এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 2:3, আর বি ও সি এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু বি ও সি এর মূলধনের অনুপাত, আচ্ছা হয়ে যাচ্ছে এটা বি ও সি এর মূলধনের অনুপাত 4:5, 4:5। এখান থেকে আমরা এটা 12 লসাগু 4 দিয়ে গুণ করলে 8:12 হয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে গুণ করলে 12:15 হয়ে যাচ্ছে। অতএব এ বি সি এর মূলধন অনুপাত, এ কমা বি, এ বি ও সি এর মূলধনের 8:12:15, এটাই কিন্তু মূলধন অনুপাতেই লাভ বন্টন হবে, ঠিক আছে। যেটা লাভ সেটা বন্টিত হবে। আচ্ছা, এ ও সি এর লাভ্যাংশের অন্তর 210 টাকা, বি এর লাভ্যাংশ কত। তাহলে আমরা মোট লাভ x টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। বা এই মূলধন অনুপাতেই যেহেতু লাভ বন্টিত হবে, তাহলে আমরা যদি ধরে নিই যে এ এর লাভ হচ্ছে 8x আর সি এর লাভ 15x, সেখান থেকেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 15x মাইনাস 8x ইজ ইকুয়াল টু, বলছে এ ও সি এর লাভ্যাংশের অন্তর 210 টাকা। তাহলে কি চেয়েছে, বি এর লাভ্যাংশ চেয়েছে, বি এর যেটা লাভ সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে অতএব আমরা এখানে লিখেছি, অতএব এ বি ও সি এর লাভ্যাংশের অনুপাত, লাভ্যাংশের
অনুপাত সমান 8:12:15। ধরি এ এর লাভ সমান 8x টাকা, বি এর লাভ সমান 12x টাকা এবং সি এর লাভ সমান 15x এত টাকা। অতএব শর্তানুসারে যে কন্ডিশন দিয়ে দিয়েছে, শর্তানুসারে এ ও সি এর লাভ্যাংশ অন্তর, সি এর লাভ্যাংশ বেশি দেখেই বুঝতে পারছো যে 15 আর এটা 8, তাহলে 15x মাইনাস 8x ইজ ইকুয়াল টু 210 বা 7x ইজ ইকুয়াল টু 210 বা x ইজ ইকুয়াল টু 210/7 বা x ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, অতএব বি এর লাভ্যাংশ, অতএব বি এর লাভ্যাংশ ইজ ইকুয়াল টু 12x, 12 ইন্টু 30 এত টাকা, 3×12=36, 360 টাকা। ঠিক আছে, 360 টাকা। তাহলে এখানে দুইয়েরটা হলো, দুইয়েরটা কী চেয়েছে, বি এর লাভ্যাংশ নির্ণয় করা। অতএব বি এর লাভ্যাংশ স্টেটমেন্ট লিখবে, উত্তর লিখবে বি এর প্রত্যেকটা অঙ্কের অবশ্যই মনে করে উত্তর লিখবে লাভ্যাংশ 360 টাকা, বি এর লাভ্যাংশ 360 টাকা হলো। নেক্সট দেখো দুইয়ের হলো 3-এর। তিনের দেখো কি বলেছে, কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে, 3k + 1x স্কোয়ার, 3k + 1x স্কোয়ার প্লাস 3k + 1x স্কোয়ার প্লাস 2 × k + 1x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এবার বীজদ্বয় বাস্তব এবং কি বলেছে সমান, বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপক 0 হয়। ঠিক আছে, তাহলে আগে নিরূপকটা বের করো। অতএব নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac 2 × k + 1 তার স্কোয়ার মাইনাস 4 × 3k + 1 × k বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 4 × k + 1 স্কোয়ার মাইনাস 4k × 3k + 1। তাহলে অতএব শর্তানুসারে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে, সেক্ষেত্রে নিরূপক 0 হয়। শর্তানুসারে 4 × k + 1 স্কোয়ার মাইনাস 4k × 3k + 1 ইজ ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, বা আচ্ছা এটা হচ্ছে না, 4 × এটা k স্কোয়ার প্লাস 2k + 1 মাইনাস 4k এটা হয়ে যাচ্ছে, এটা গুণটা করে দিই, গুণটা করে দিলে হয়ে যাচ্ছে 12k স্কোয়ার মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0, বা এটা 4 কমন নিলে k স্কোয়ার প্লাস 2k + 1, এটা মাইনাস 4 কমন নিলে এটা 3k আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। 1 1 প্লাস মাইনাসে কেটে গেল, বা 4 × এটা k স্কোয়ার মাইনাস k ইজ ইকুয়াল টু 0, বা 4 আর k কমন নিয়ে নিলে এটা ব্র্যাকেটে হয়ে যাচ্ছে k - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব k ইজ ইকুয়াল টু একবার 0 হচ্ছে আর k - 1 0, বা k ইজ ইকুয়াল টু 1 চলে আসছে। k এর দুটো মান আসছে 0 আর 1, দেখো k এর দুটো মান আসছে 0 আর 1। ঠিক আছে, এখানে কি চেয়েছে, বলছে k এর মান কত হলে বীজদ্বয়, কি বলেছে, k এর মান কত হলে অঙ্কটা, আচ্ছা বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে 3k + 1, 3k + 1x স্কোয়ার 2 × k + 1 প্লাস k বি স্কোয়ার, বি এর মান হচ্ছে 2 × k + 1 বি স্কোয়ার মাইনাস 4 × 3k + 1 c 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac করেছি আমরা। তাহলে 2a স্কোয়ার 4 × k + 1 স্কোয়ার 4 × 3k + 1 × k। আচ্ছা, এইটা যেটা আমরা 1 করছি এটা তো 1 হবে না, এখানটা একটু গন্ডগোল হয়েছে। এটা আমাদের 4 কমন যাবে, 4 কমন নিলে k স্কোয়ার প্লাস 2k + 1 মাইনাস 3k আর k দিয়ে গুণ হয়ে যাবে, এটা মাইনাস k ইজ ইকুয়াল টু 0 হবে। আমরা 1 করেছিলাম, এটা 4, এটা k স্কোয়ার
মাইনাস 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, বা কে স্কোয়ার, এটা 3k 4k মাইনাস 4k, আচ্ছা 3k স্কোয়ার, এটা কে স্কোয়ার আছে তো আবার, এটা তো আবার 3k স্কোয়ার হয়ে যাচ্ছে, 3k স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস 2k, 4 কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2k স্কোয়ার, আর এইটা হয়ে যাচ্ছে 2k, এটা প্লাস k হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্লাস 2k মাইনাস k, শুধুমাত্র k হয়ে যাচ্ছে, প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা মিল ফ্যাক্টর যাবে 4 ইন্টু, যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই হয়ে যাচ্ছে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এইটা পুরোটা 0 মানে অতএব আমরা লিখে দিচ্ছি যে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাস মাইনাস প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2k কমন k মাইনাস 1 প্লাস 1 কমন k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা k মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, k সমান 1, আর একবার 2k প্লাস 1 সমান 0, বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা k ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে k এর মান 1 কমা মাইনাস হাফ, এই দুটো আসছে, ঠিক আছে। অতএব k এর মান 1 কমা মাইনাস হাফ, দেখো এই দুটো আসছে k এর মান। নেক্সট 4 থেকে শুরু করবো আমরা। চারটা কি বলেছে, a:b 3:2, b:c 3:4, a:b সমান 3:2, আচ্ছা আর কি দেওয়া আছে, b:c 3:4, b:c ইজ ইকুয়াল টু 3:4, তাহলে আমরা a:b:c এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো b এর সাপেক্ষে 2, এখানে b এর সাপেক্ষে 3, 2 আর 3 এর লসাগু 6, আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করি ওপর নিচ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে 9:6, আর b:c সমান, এটা a:b সমান, অতএব এইটা সমান হয়ে যাচ্ছে 2 দিয়ে গুণ করলে 6:4 দোকানে 8, অতএব a:b:c। এবার দেখো b এর সাপেক্ষে এখানের মান 6, এখানের মানও 6, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে 9:6:8, a:b:c হয়ে গেল। আমরা ধরে নিচ্ছি, ধরি a সমান, ধরি a ইজ ইকুয়াল টু 9k, b ইজ ইকুয়াল টু 6k, আর c ইজ ইকুয়াল টু 8k, k ধ্রুবক আর নট ইকুয়াল টু 0, ঠিক আছে, k ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0 বা অশূন্য ধ্রুবক। আচ্ছা, অতএব যেটার মান চেয়েছে, কিসের মান চেয়েছে, মান চেয়েছে ab বাই c স্কোয়ারের মান, অতএব ab বাই c স্কোয়ার সমান এর মান কত, 9k ইন্টু 6k, আর c স্কোয়ার মানে 8k স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 9 54, k স্কোয়ার 28 64, k স্কোয়ার কেটে দেওয়া হলো, প্লাস এটাকে 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটলে 27/32, 27/32, এটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 27/32, অতএব ab বাই c স্কোয়ারের মান 27/32, ঠিক আছে। অতএব ab বাই c স্কোয়ার এর মান 27/32, ab বাই c স্কোয়ারের মান 27/32, ঠিক আছে। নেক্সট দেখো, হলো 5-এরটা সলভ করবো এবার। এখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তে PA এবং PB দুটি স্পর্শক, যেখানে OA 2.4 সেমি এবং OP 4 সেমি। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্তে এখানে A, এখানে B, এখানে P, তাহলে PA এবং PB স্পর্শক। এখানে প্রথমেই বলে দিই যে এটা ও,
বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এবং বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা সমান, অর্থাৎ পিএ আর পিবি সমান। আচ্ছা, এখানে যেটা বলে দিয়েছে এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা, এ ও বিপি এর পরিসীমা। ও কেন্দ্রীয় বৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে পি বহিস্থ বিন্দু, ও এর সমান 2.4 সেমি, ও এ ইজ ইকুয়াল টু 2.4 সেমি, আর ওপি ইজ ইকুয়াল টু শুধু 4 সেমি। ঠিক আছে। আচ্ছা, এখানে পিএ ইজ ইকুয়াল টু পিবি, কারণ বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়। পিএ ইজ ইকুয়াল টু পিবি, আর ও ইজ ইকুয়াল টু ওবি তো দেখা যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। আবার ও এ পারপেন্ডিকুলার পিএ এবং ওবি পারপেন্ডিকুলার পিবি, কারণ বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। অতএব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। অতএব ত্রিভুজ এ ও পি থেকে পাই, এওপি থেকে পাই কি পাচ্ছি, এওপি এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে ও স্কয়ার প্লাস এপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার, বা ও এ হয়ে যাচ্ছে এখানে 2.4 প্লাস এপি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার, বা এপি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার 16 মাইনাস 2.4 মানে এটা 5.76 হয়ে যাবে, বা এপি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে হয়ে যাবে 10.24। অতএব এপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3.2, অতএব এপি ইজ ইকুয়াল টু 3.2। অতএব এপি সমান বিপি সমান 3.2। অতএব এপি এর দৈর্ঘ্য 3.2 সেমি, বিপি এর দৈর্ঘ্য 3.2 সেমি। ঠিক আছে। অতএব তাহলে চতুর্ভুজের পরিসীমা কত, এ ও বিপি এর পরিসীমা কত হবে, এইটা 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 এটা কত আছে 2.4 সেমি, প্লাস ওবিও 2.4 সেমি, 2.4 সেমি, প্লাস এইটা 3.2 সেমি, প্লাস 3.2 সেমি। টোটাল করলে কত আসছে, 3 3 6 7 8 9 10, আর 4 4 8 10 12 2 হাতে 1, এখানে হয়ে যাচ্ছে 11.2 সেমি, 11.2 সেমি আসছে। দেখো এখানে আসছে 11.2 সেমি। তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারবো যে চতুর্ভুজের পরিসীমা 11.2 সেমি। অতএব এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা 11.2 সেমি। এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা 11.2 সেমি, এটাই আনসার। বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব 8 সেমি হলে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করা। সহজ অঙ্ক। একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, এই যে ব্যাসার্ধ 20 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 8 সেমি, তাই তো? তার মানে এইরকম মনে করছি আমরা, এর উপর লম্ব অঙ্কন করছি, এইটা ব্যাসার্ধ হলে এইটাও ব্যাসার্ধ, এইটা ও, এ বি জ্যা, পি লম্ব দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ধরা যাক ও কেন্দ্রবৃত্তে
আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য 20 বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 20। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান 20 সেমি, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 20/2 সেমি সমান 10 সেমি। ঠিক আছে, 10 সেমি হচ্ছে। এবার দেখো অতএব, আচ্ছা এবার কি বলা আছে, আরও বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, যে কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর দূরত্ব 8 সেমি। ধরা যাক এবি জ্যা, ধরা যাক কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব 8 সেমি, মানে দূরত্ব এখানে লম্ব দূরত্ব বোঝাবে। ঠিক আছে, অতএব ওপি ইজ ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, জ্যায়ের দূরত্ব। আচ্ছা জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, অতএব ওপি পারপেন্ডিকুলার এবি, অর্থাৎ তাহলে এপি সমান বিপি হয়ে যাবে। জ্যায়ের ওপর কোনো লম্ব কেন্দ্রগামী লম্ব হলে সেটা সমদ্বিখণ্ডিত হয়। এবার অতএব ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার ওপি সমান 8 সেমি এবং ওবি সমান 10 সেমি, অতএব ত্রিভুজ বিওপি থেকে পাই, বিওপি থেকে পাই ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার। ওপি কত, 8 স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, অতএব 64 প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, বা পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 64, অতএব পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, অতএব পিবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব পিবি সমান 6। ঠিক আছে, অতএব পিবি এর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে অতএব এপি এর দৈর্ঘ্য 6 সেমি, অতএব এবি জ্যা এর দৈর্ঘ্য সমান 6 সেমি প্লাস 6 সেমি সমান 12 সেমি। আমরা এখানে একবার উত্তর লিখে দিচ্ছি, দেখো এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি প্লাস 6 সেমি সমান 12 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। নেক্সট দেখো 6 হলো 7। সাতের কি বলেছে, কোনো বৃত্তের লম্বভাবে, কোনো বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি ও 5 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা ঠিক আছে, দেখো এটা একটা বৃত্ত মনে করো, লম্বভাবে অবস্থিত দুটো জ্যা, একটা 12 সেমি একটা 5 সেমি। এইটা মনে করো 12 সেমি, এইটা মনে করো 5 সেমি। এরকম যদি হয়, এইভাবে যদি আমরা যোগ করি, এরা বলেছে লম্ব এরকম নয়, এটা 90 ডিগ্রি। এটা কখন হবে? এটা তখনই হবে যদি অতিভুজটা ব্যাস হয়। এটা 90 ডিগ্রি কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হচ্ছে। অর্ধবৃত্তস্থ কোণ কখন হয়? যদি অতিভুজ ব্যাস হয়। তাহলে এটা 12 সেমি আর এটা 5 সেমি। ঠিক আছে, এইখানে এর উপর কেন্দ্র হবে। ধরা যাক ও কেন্দ্রবৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি যা হলো এবি ও এসি। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি জ্যা এবি ও এসি। ঠিক আছে, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ও কেন্দ্রবৃত্তে বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবি সমান 12 সেমি, এসি সমান 5 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি থেকে পাই
এবিসি থেকে পাই বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বা বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার বা বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 144 বা বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। অতএব বিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13, অতএব বিসি ইজ ইকুয়াল টু 13। অতএব এই বিসিটা কিন্তু আবার বিসি বৃত্তের ব্যাস, আবার বিসি বৃত্তের ব্যাস। অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 13/2 সেমি। অতএব বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই মান 22/7 ইন্টু আর স্কোয়ার, 13/2 ইন্টু 13/2 এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমরা যদি পাইটা পাই রেখে দিই, কারণ এই আকারে প্রকাশ করাটা একটু হচ্ছে, তাহলে 169 13 169/4 পাই এত সেমি স্কোয়ার। অতএব বৃত্তের ক্ষেত্রফল 169/4 পাই বর্গ সেমি। এটা আসছে দেখো। নেক্সট 7 হলো, এবার 8 কি বলে দিয়েছে? আচ্ছা, ত্রিকোণমিতির অঙ্ক আছে 8টা। ত্রিকোণমিতির অঙ্ক আছে, বলা আছে যে √2 cos 4x প্লাস 5 ডিগ্রি, √2 cos 4x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি, ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। এটা বলা আছে। এখান থেকে কি চেয়েছে? এখান থেকে sin 3x এর মান চেয়েছে। আচ্ছা, বা এটা তোমরা সবাই জানো যে √2 cos 4x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 এর মান 1, বা cos 4x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2টা ওদিকে গেলে 1/√2, বা cos 4x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos কতর মান 1/√2, cos 45 এর মান 1/√2। cos cos কোনোভাবেই কাটা যাবে না, জাস্ট আমরা তুলে দিচ্ছি। অতএব 4x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা 4x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, বা 4x ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। অতএব x ইজ ইকুয়াল টু 40/4 বা x ইজ ইকুয়াল টু 10। অতএব তারপরে করবে sin 3x ইজ ইকুয়াল টু sin 3 ইন্টু 10 ইজ ইকুয়াল টু sin 30, তার মান হাফ। ঠিক আছে, অতএব sin 3x এর মান, sin 3x এর মান হয়ে যাচ্ছে হাফ। sin 3x এর মান হাফ। নেক্সট দেখো 8 হলো, এবার 9 যাব আমরা। কি বলেছে? 1 + 4 cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটাকে পূর্ণবর্গ আকারে সাজাও। 1 + 4 cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা। আমরা কি জানি? cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 + cot স্কোয়ার থিটা। তাহলে 4টাকে 4ই রাখছি, 1 + cot স্কোয়ার থিটা পূর্ণবর্গ আকারে মানে হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। ঠিক আছে, সহজ অঙ্ক দিয়েছে দেখো। ইজ ইকুয়াল টু 1 প্লাস, এবার যদি গুণ করে দিই এইটা হয়ে যাচ্ছে 4 cot স্কোয়ার থিটা আর প্লাস 4 cot 4 থিটা, এইটা আসছে। এটাকে আমরা যদি সাজাই, অতএব 1 + 2 ইন্টু 2 cot স্কোয়ার থিটা প্লাস 2 cot স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এটা আমরা 1 এর হোল স্কোয়ার লিখে নিই। দেখো a স্কোয়ার প্লাস 2a কিছু নেই মানে এখানে এটা 1 নাও, 2 ইন্টু 1 ইন্টু এইটা a স্কোয়ার 2a, a হচ্ছে 1, b হচ্ছে 2 cot স্কোয়ার থিটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এই যে পূর্ণবর্গাকারে সাজানো হলো, ঠিক আছে, পূর্ণবর্গাকারে সাজানো হলো। দেখো এইটা একটা হলো। আর একটা আমরা অন্যভাবে করতে পারি। দেখো এই যে যদি এই যে 1টাকে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা করে নিই, এটাও লিখতে পারো, এই আকারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার 1-এর জায়গায় যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখে দাও প্লাস 2 কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরও একটা করা যাবে। দেখো এইটা একটা প্রসেস হলো, এখান থেকে আরও একটা প্রসেসে যাওয়া যাবে। এই 1-এর জায়গায় লিখে দেবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা লিখে দিলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা, এটা হলো এই 1-এর জায়গায়। এইটার মান 1 স্কোয়ার 1ই হচ্ছে। তাহলে এবার এইটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে, এইভাবেও করতে পারো, এটাও সহজ হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এভাবেও করতে পারো। এই এখানেও রাখতে পারো, এই পর্যন্তও রাখতে পারো, এখান থেকে এনে এই পর্যন্ত করতে পারো, তবে এইটা অন্যতম সোজা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 9-এরটা হলো 10-এরটা। এটি পূর্ণবর্গাকারে প্রকাশ, যে কোনো একটা করবে, এইটা করবে বা এই পর্যন্ত বা এই পর্যন্ত, যে কোনো একটা করে এটি অনেকভাবে করে দিলাম, 3ভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ, ঠিক আছে। ভালো অঙ্ক দিয়েছে এটা। এবার দেখো 10-এরটা কি বলেছে। 10-এরটা বলে দেওয়া আছে যে 2√3 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত হবে। আচ্ছা একটা এত সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে ঘনক কেটে নেওয়া হচ্ছে, নিরেট গোলক থেকে ঘনক কেটে নেওয়া হচ্ছে 2√3 সেমি। এইটা একটা গোলক মনে করো, যার ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ হচ্ছে সর্বাধিক বড়, এত 2√3 সেমি ব্যাসার্ধের সর্বাধিক বড় ঘনক এইটা কাটা যাবে মনে করো, ঠিক আছে। আচ্ছা সর্বাধিক বড় যে ঘনকটা হবে তার যে কর্ণ হবে সেটা গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আচ্ছা গোলকের ব্যাসার্ধ 2√3 সেমি, অতএব গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2√3 সেমি ইজ ইকুয়াল টু 4√3 সেমি, এটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে। অতএব ঘনকের কর্ণ কত, অতএব ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু 4√3 সেমি, ঘনকের কর্ণ 4√3 সেমি। এবার ঘনকের কর্ণ জানা থাকলে যদি বাহু নির্ণয় করতে হয় তাকে √3 দিয়ে ভাগ করতে হয়, যেমন বড় ক্ষেত্রে কর্ণ জানা থাকলে বাহু নির্ণয় করতে হলে √3 দিয়ে ভাগ করতে হয়, আর বাহু জানা থাকলে কর্ণ বের করতে হলে √3 দিয়ে গুণ করতে, √2 দিয়ে গুণ করতে হয় বড় ক্ষেত্রে। কর্ণের ক্ষেত্রে বাহু জানা থাকলে কর্ণ বের করতে, আর ঘনকের ক্ষেত্রে বাহু জানা থাকলে কর্ণ বের করতে হলে √3 দিয়ে গুণ করতে হয়, আর কর্ণ জানা থাকলে বাহু বের করতে হলে √3 দিয়ে ভাগ। তাহলে কর্ণ জানা আছে বাহু, অতএব ঘনকের বাহু সমান 4√3/√3 এত সেমি ইজ ইকুয়াল টু 4 সেমি, ঠিক আছে। কি চেয়েছে 4 সেমি। এবার এখানে কি চেয়েছে যে ঘনকের আয়তন, অতএব ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, অতএব ঘনকের আয়তন 4 কিউব এত ঘন সেমি সমান 64 ঘন সেমি, অতএব ঘনকের আয়তন 64 ঘন সেমি, ঘনকের আয়তন 64 ঘন সেমি, ঠিক আছে। এটা আসছে দেখো। এবার নেক্সট এটা হলো 10-এরটা হলো। আচ্ছা 11 অঙ্ক কী বলেছে, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত।
সহজ অঙ্ক দিয়েছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটি ঘনকের আয়তনের অনুপাত সমান 1:8। ধরি প্রথম ঘনকের আয়তন a³ ঘন একক এবং দ্বিতীয় ঘনকের আয়তন 8a³ ঘন একক। ঠিক আছে, a³ ঘন একক ও 8a³ ঘন একক হয়ে গেল। ঠিক আছে, অতএব এখান থেকে অতএব প্রথম ঘনকের আয়তন জানি, অতএব প্রথম ঘনকের বাহু, প্রথম ঘনকের বাহু সমান 3 এত একক। তার মানে a হয়ে যাচ্ছে পাওয়ারে, তার মানে এটা মানে কি 1/3 a হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ঘনকের বাহু সমান 3, এখানে দেখছে 8a³ এত একক ইজ ইকুয়াল টু 2a তার হোল কিউব ইন্টু 1/3 এত একক ইজ ইকুয়াল টু 2a একক। ঠিক আছে, তাহলে কিসের অনুপাত চেয়েছে? ঘন দুটির অতএব প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, যার বাহু একক তার সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। আর অতএব দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 × 2a² এত বর্গ একক সমান 6 × 4a² ইজ ইকুয়াল টু 24a² বর্গ একক। ঠিক আছে, অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু 6a² ইজ টু 24a²। ঠিক আছে, 6a² দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে 1:4, এটাই অ্যান্সার। 1:4 অ্যান্সার আসছে, দেখো 1:4 এটাই অ্যান্সার আসছে। নেক্সট দেখো 11 হলো 12টা। এই মডেল পেজ নাম্বার 560 এর মডেল 6 এর লাস্ট অঙ্ক। কোনো চলকের পরিসংখ্যা বিভাজনের গড় 25 দেয়া আছে। একটা চলক আছে, সেই চলকের পরিসংখ্যা বিভাজনের গড় দেয়া আছে, আর কি আছে? মধ্যমা আছে, সংখ্যাগুরু মান চেয়েছে। আচ্ছা, আমরা কি জানি? আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের গড় 25, পরিসংখ্যা গড় 25, মধ্যমা 23। মধ্যমা কত? অতএব সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, সংখ্যাগুরু মান চেয়েছে এখানে। সংখ্যাগুরু মান আমরা সূত্র জানি 3 × মধ্যমা মাইনাস 2 × গড়। তাহলে 3 × মধ্যমা, তাহলে 3 × 23 মাইনাস 2 × 50, তাহলে হয়ে যাচ্ছে 69 মাইনাস 2 × 25, এটা 50 লিখেছি, 25 হবে। আসছে, তাহলে কি অ্যান্সার আসছে? অতএব চলকের সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান আসছে 19। অতএব সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান 19। দেখো হয়ে গেল। এর সাথে সাথেই দেখো আমাদের পেজ নাম্বার 556 এর মডেল 6 এর 36 নাম্বার কমপ্লিট হলো। 36 নম্বরে যে
মডেল 6 সলভ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা মডেল 7 সলভ করব। ওকে, পরবর্তী ক্লাসে মডেল 7 সলভ করবো। যে কোনো অসুবিধা হলে, সেগুলো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।